একনায়ক কিভাবে ক্ষমতায় আসে? বেশিরভাগ মানুষ যখন এই প্রশ্নটা মাথায় আনেন তখন চোখের সামনে ভাসে ট্যাঙ্ক, সামরিক অভ্যুত্থান, রক্তপাত আর গৃহযুদ্ধ। আমরা ভাবি হিটলারের নাৎসি বাহিনীর কথা, যারা জার্মান সংসদ পুড়িয়ে দিয়েছিল। আমরা ভাবি স্ট্যালিনের বলশেভিক বিপ্লবের কথা, যেখানে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল, কিংবা চিলির পিনোশ, যিনি বন্দুকের নলে ক্ষমতা দখল করেছিলেন। কিন্তু একবিংশ শতাব্দীতে একনায়কতন্ত্রে একটা নতুন সংস্করণ বা ভার্সন আবিষ্কার হয়েছে। এখানে আপনাকে সংবিধান ছিঁড়ে ফেলতে হয় না, রাজপথে লাশ ফেলতে হয় না, বরং আপনি গণতন্ত্রের সিঁড়ি বেয়েই উপরে উঠবেন। আপনি ভোট দিয়েই ক্ষমতায় আসবেন, তারপর ভোটের ব্যবস্থাকেই এমনভাবে পাল্টে দেবেন যাতে আর কেউ আপনাকে সরাতে না পারে। এটি হলো গণতন্ত্র ব্যবহার করে গণতন্ত্র ধ্বংস করার এক সুনিপুণ শিল্প। এতই সুনিপুণভাবে যে মানুষ বুঝতেই পারবে না কখন পরিবর্তনটা হয়ে গেল। এই কাজটা একজন মানুষ করেছেন 2 দশকেরও বেশি সময় ধরে, প্রতিটি পদক্ষেপ মেপে, প্রতিটি সুযোগ বুঝে। তার নাম রেজেপ তাইয়েপ এরদোয়ান। এবং যে কারণে এই গল্পটা শুধু তুরস্কের গল্প নয়, এই পদ্ধতিটা এখন পৃথিবীর অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে। হাঙ্গেরিতে ইতিমধ্যে রয়েছে, ভারতে অনেকে বলছেন লক্ষণ দেখা যাচ্ছে, আমেরিকায় ট্রাম্পের সমালোচকরা একই আশঙ্কায় ঘুমাতে পারেন না। তাই এরদোয়ানের গল্পটা আসলে একটা ম্যানুয়াল গণতন্ত্রকে কিভাবে বাইরে অক্ষত রেখে ভেতর থেকে ফাঁফা করে দেওয়া যায় তার সবচেয়ে বিস্তারিত উদাহরণ। বিন্দুর আজকের এই পর্বে আমরা দেখব এরদোয়ান কিভাবে গণতন্ত্রের চকচকে মোড়ানো প্যাকেটে স্বৈরশাসক হয়ে উঠেছেন। 1998 সালের এক সন্ধ্যায় তুরস্কের ইস্তানবুলের মেয়র একটি সমাবেশে দাঁড়িয়ে কবিতা পড়লেন। কবিতার লাইনগুলো ছিল সহজ: মসজিদ আমাদের ব্যারাক, মিনার আমাদের বেয়োনেট, গম্বুজ আমাদের হেলমেট, বিশ্বাসীরা আমাদের সেনা। তুরস্কের তৎকালীন ধর্মনিরপেক্ষ বিচার বিভাগ এবং সেনাবাহিনী এই কবিতাকে দেখল একটি ধর্মীয় উস্কানি হিসেবে। এরদোয়ানকে মেয়র পদ থেকে অপসারিত করা হলো, 4 মাসের কারাদণ্ড দেওয়া হলো এবং আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করার চেষ্টা চলল। তুরস্কের অভিজাত শ্রেণী বা এলিটরা ভাবলেন এই উগ্রপন্থী নেতার রাজনৈতিক জীবন এখানেই শেষ। কিন্তু কারাগারে যে পাঠটা এরদোয়ান শিখলেন সেটা ছিল আজও গুরুত্বপূর্ণ। তুরস্কের পুরনো ব্যবস্থায় তার মতো মানুষের জায়গা নেই, তাই ব্যবস্থাটাকেই বদলাতে হবে। এই উপলব্ধিটা তাকে পরের 2 দশকের পথ দেখিয়েছে। কিন্তু এই গল্পের শিকড় আরও গভীরে, আরও আগে। তুরস্ক আধুনিক রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছিল 1923 সালে প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের হাত ধরে। তিনি চেয়েছিলেন একটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দেশ, পশ্চিম ইউরোপের মতো আধুনিক ও যুক্তিবাদী। তিনি আরবি হরফ তুলে দিলেন, টুপি নিষিদ্ধ করলেন, এমনকি আজানও তুর্কি ভাষায় দেওয়ার নির্দেশ দিলেন। এই ধর্মনিরপেক্ষতাকে সেনাবাহিনী নিজেদের পবিত্র দায়িত্ব মনে করত এবং যখনই কোনো সরকার ইসলামের দিকে একটু ঝুঁকেছে, সেনাবাহিনী অভ্যুত্থান করেছে। 1960, 1971, 1980, 1997, 4 বার। এরদোয়ান এই পরিবেশে বড় হয়েছেন, ধর্মীয় পরিবারে, ইসলামিক শিক্ষায়। তিনি জানতেন সরাসরি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে জেতা যাবে না, জিততে হবে মানুষের হৃদয় জয় করে। 2002 সালের নভেম্বরে সব হিসেব পাল্টে যায়। এরদোয়ানের নতুন দল AKP, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, মাত্র 34% ভোটে পেল সংসদের 2/3 আসন। কারণ অন্য দলগুলো এতটাই ছোট ছোট হয়ে বিভক্ত ছিল যে অনেকে আসনই পেল না। তুরস্কের মানুষ পুরনো দলগুলোর দুর্নীতি আর অর্থনৈতিক বিশৃঙ্খলায় ক্লান্ত ছিলেন যে তারা এরদোয়ানের মধ্যে এক ত্রাণকর্তাকে খুঁজে পেয়েছিল। এবং সেদিন থেকে আজ পর্যন্ত 22 বছরের বেশি সময় ধরে তিনি তুরস্কের দণ্ডমুণ্ডের কর্তা। এই গল্পের সবচেয়ে অস্বস্তিকর অংশটা হলো এরদোয়ান শুরুতে সত্যিই ভালো কাজ করেছিলেন। এটা অস্বীকার করে কোনো লাভ নেই, কারণ এই সত্যটা না বললে পুরো ছবিটা বোঝা যায় না। 2002 সালে তুরস্কের অর্থনীতি ছিল বিপর্যস্ত, মুদ্রার কোনো মান নেই, মূল্যস্ফীতি লাগাম আর বেকারত্বের বিশাল চাপ। এরদোয়ানের আমলে সেই অর্থনীতি চাঙ্গা হলো এবং মানুষের মাথাপিছু আয় প্রায় 3 গুণ বাড়ল। দেশ জুড়ে মহাসড়ক হলো, বিমানবন্দর হলো, আধুনিক হাসপাতাল গড়ে উঠল, গরিব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছালো। যেটা আগে ছিল কেবল শহরের মধ্যবিত্তের বিলাসিতা, ইস্তানবুল হয়ে উঠল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় শহর। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আলোচনা শুরু হল এবং পশ্চিমা নেতারা বলতে শুরু করলেন এরদোয়ান প্রমাণ করেছেন যে ইসলাম আর গণতন্ত্র একসাথে চলতে পারে। তুরস্ক হতে পারে মুসলিম বিশ্বের জন্য একটি মডেল। আমেরিকা খুশি, ইউরোপ খুশি, তুরস্কের মানুষ খুশি। এবং প্রথম দিকে এরদোয়ান সত্যি কিছু গণতান্ত্রিক সংস্কার করলেন। সেনাবাহিনীর রাজনৈতিক ক্ষমতা কমানো হলো, সংখ্যালঘু কুর্দিদের অধিকার কিছুটা বাড়ল এবং গণমাধ্যমের উপর থেকে কিছুটা বিধিনিষেধ তুলে নিলেন। কিন্তু এই সংস্কারগুলোর পেছনের কারণটা বুঝলে ছবিটা আলাদা দেখায়। এরদোয়ান সেনাবাহিনীর ক্ষমতা কমিয়েছিলেন গণতন্ত্রের প্রতি ভালোবাসাই নয়, কমিয়েছিলেন কারণ সেনাবাহিনী তার সবচেয়ে বড় বাধা ছিল। যখন সেই সব বাধা সরে গেল তখন দেখা গেল নতুন একজন শাসক আসছেন, শুধু শাসকদের মতো উর্দি পড়েননি। গণতন্ত্র ধ্বংস করার পথে যিনি হাঁটেন তার সামনে সবচেয়ে বড় বাধা হল স্বাধীন আদালত। কারণটা সহজ, একজন নেতা যখন সংবিধান লঙ্ঘন করতে চান, ক্ষমতার সীমা পেরোতে চান, বিরোধীদের দমন করতে চান, তখন একমাত্র যে প্রতিষ্ঠান তাকে থামাতে পারে সেটা হলো আদালত। আদালত যদি বলে এটা অসাংবিধানিক, তাহলে থামতে হয়, অন্তত গণতান্ত্রিক পরিবেশে। কিন্তু আদালত যদি নিজের মানুষে ভর্তি থাকে, তাহলে আদালত যা বলবে সেটাই সাংবিধানিক। এরদোয়ান এই কাজটাই করলেন।
ধৈর্য ধরে ধীরে ধীরে এমনভাবে যাতে বাইরে থেকে দেখলে মনে হয় সবই স্বাভাবিক। 2010 সালে একটা গণভোট হলো সংবিধান পরিবর্তনের প্রস্তাব, যার মধ্যে ছিল বিচারক নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন। মানুষকে বোঝানো হলো হ্যাঁ ভোট জিতলে সামরিক প্রভাব কমবে, বিচার বিভাগ আরো স্বাধীন হবে, আরো গণতান্ত্রিক হবে, এবং 58% মানুষ সেই কথা বিশ্বাস করে হ্যাঁ ভোট দিয়েছিলেন। আসলে হলো উল্টোটা। বিচারক নিয়োগে সরকারের প্রভাব বাড়ল এবং ধীরে ধীরে গুরুত্বপূর্ণ আদালতগুলোই এরদোয়ান অনুগত বিচারকরা আসতে শুরু করলেন। এখানে একটি জটিল চরিত্রের কথা না বললে গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। ফেতুল্লাহ গুলেন একজন ইসলামিক পণ্ডিত, যিনি আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাসনে আছেন এবং যার লক্ষ লক্ষ অনুগামী তুরস্কের পুলিশ, বিচার বিভাগে, সামরিক বাহিনীতে ছড়িয়ে আছেন। এরদোয়ানের প্রথম দশকে এই গুলেনিস্টরা ছিলেন তার সবচেয়ে বড় মিত্র, কারণ দুজনের শত্রু ছিল একই, সেনাবাহিনীর ধর্মনিরপেক্ষ ঘরানা। কিন্তু 2013 সালে সেই মিত্রতা ভাঙল, কারণ গুলেনিস্ট পুলিশ এরদোয়ানের ঘনিষ্ঠ মানুষদের দুর্নীতির মামলায় গ্রেফতার করতে শুরু করল। একজন একনায়কের মতো এরদোয়ানও দাবি করলেন এটা ষড়যন্ত্র, এবং সেই মুহূর্ত থেকে গুলেন তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হলেন। এমন একটা শত্রু যাকে তিনি পরবর্তী বছরগুলোতে সব ব্যর্থতার জন্য দায়ী করতে পারবেন। স্বাধীন বিচার বিভাগের পাশাপাশি গণতন্ত্রের যে স্তম্ভটা সবচেয়ে জরুরি সেটা হলো স্বাধীন সংবাদ মাধ্যম। কারণ সংবাদ মাধ্যম বা মিডিয়া না থাকলে মানুষ জানতে পারে না কি হচ্ছে, জানতে না পারলে প্রশ্ন করতে পারে না, আর প্রশ্ন করতে না পারলে ক্ষমতা জবাবদিহীন হয়ে যায়। এরদোয়ান এটা জানতেন, কিন্তু সরাসরি মিডিয়া বন্ধ করলে শোরগোল হয়, পশ্চিম বিশ্বের চোখ রাঙানি থাকে, মানুষ রাস্তায় নামে। তাই তিনি অন্য পথ বেছে নিলেন। তুরস্কের বড় মিডিয়া প্রতিষ্ঠানগুলো ছিল ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানায়, আর সেই ব্যবসায়ীরা সরকারি প্রকল্পে কাজ পান, সরকারি ব্যাংক থেকে ঋণ নেন, সরকারি অনুমোদনের দরকার পড়ে ব্যবসার প্রতিটি পদক্ষেপে। এরদোয়ানের সরকার যখন কোনো সংবাদ মাধ্যমকে সমস্যায় ফেলতে চাইত, তখন সেই মিডিয়ার মালিকের ব্যবসায়িক জীবন কঠিন হয়ে যেত। ঋণ পুনর্গঠনের সমস্যা দেখা দিত, সরকারি চুক্তি আসা বন্ধ হতো, হঠাৎ করে পরিদর্শক আসতো। কেউ কখনো মুখে বলেনি তোমার পত্রিকায় সরকারের সমালোচনা করা বন্ধ করো, কিন্তু সবাই বুঝতো এটা কার ইশারাই হচ্ছে। ধীরে ধীরে মিডিয়া মালিকরা সম্পাদকীয় লাইন বদলান, সমালোচনামূলক সাংবাদিকদের বের করে দিলেন, এবং যে পত্রিকাগুলো তবুও থামল না সেগুলো বিক্রি হয়ে গেল এরদোয়ান বান্ধব ব্যবসায়ীদের কাছে। 2013 সালে তুরস্কের 150-এরও বেশি স্বাধীন মিডিয়া আউটলেট ছিল। কয়েক বছরের মধ্যে সেই সংখ্যা মুষ্টিমেয়তে নেমে এলো, এবং যেগুলো টিকে রইল সেগুলোর বেশিরভাগ এরদোয়ানের সুর ধরে বাঁচতে লাগলো। একটা উদাহরণ দেওয়া যাক। 2013 সালে গাজী পার্ক আন্দোলনের সময় যখন ইস্তানবুলের রাজপথ জ্বলছিল, তুরস্কের প্রধান নিউজ চ্যানেল CNN তুর্ক তখন পেনগুইনের উপর ডকুমেন্টারি দেখাচ্ছিল। এটি ছিল এরদোয়ান মডেলের মিডিয়া ম্যানেজমেন্ট। কিন্তু কিছু সাংবাদিক এই চাপে থামলেন না, তাদের জন্য ছিল সন্ত্রাস বিরোধী আইন, এমন একটা আইন যেখানে সন্ত্রাসী সংগঠনের প্রচার করলে কারাদণ্ড হতে পারে। আর কোনটি সন্ত্রাসী সংগঠন কে ঠিক করে? এক কথায় উত্তর, সরকার। তাই কুর্দি সমস্যা নিয়ে লিখলে তাকে বলা হতো PKK এর প্রচারক, সরকারের সমালোচনা করলে তাকে বলা হলো গুলেনিস্ট। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের বার্ষিক রিপোর্টে তুরস্ক বারবার শীর্ষ 10-এ এসেছে কারাবন্দী সাংবাদিকদের সংখ্যায়, কখনো কখনো একেবারে প্রথমে। আজ তুরস্ককে বলা হয় বিশ্বের বৃহত্তম সাংবাদিক কারাগার। সত্য সেখানে এখন কেবল কারাগারের দেয়ালে লেখা হয়। জুলাই 15, 2016 রাত 11টার পর ইস্তানবুলের সামরিক বিমান নিচু উচ্চতায় উড়তে শুরু করল। বসফরাস সেতুতে ট্যাঙ্ক এলো এবং তুরস্কের সংসদ ভবনে বোমা পড়ল। কিছু সামরিক অফিসার অভ্যুত্থানের চেষ্টা করছিলেন। এরদোয়ান একটা টেলিভিশন চ্যানেলে ফোন করলেন, উপস্থাপক ফোনটা ক্যামেরার সামনে ধরলেন এবং এরদোয়ান সেই ছোট্ট স্ক্রিনে তাকিয়ে জাতিকে বললেন, মানুষ রাস্তায় নামুন, মসজিদে আজান দিন, গণতন্ত্র রক্ষা করুন। মানুষ সত্যি রাস্তায় নামলো, হাজারে হাজারে ট্যাঙ্কের সামনে বুক পেতে দিয়ে। ভোরের মধ্যে অভ্যুত্থান ব্যর্থ হলো, 250-র বেশি মানুষ মারা গেলেন, হাজারো আহত হলেন। এরদোয়ান বললেন এটা গুলেনিস্টদের কাজ। তারপর যে কথাটা বললেন সেটা অনেকের কানে অদ্ভুত লেগেছিল। এই অভ্যুত্থান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা উপহার। উপহার শব্দটা মনে রাখুন, কারণ পরের কয়েক সপ্তাহে বোঝা গেল এই সত্যিটা তার জন্য উপহারের মতো ছিল। অভ্যুত্থানের পর যা হলো সেটাকে ঐতিহাসিক পরিসরে দেখলে রাজনৈতিক রাস্তা পরিষ্কার অভিযানের একটা পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো যায়। প্রথম সপ্তাহে 50,000 গ্রেফতার, 1.5 লাখ সরকারি কর্মচারীর চাকরি বাতিল, সামরিক বাহিনীর 1/3 অফিসার বের করে দেয়া হল, বিচারকরা গ্রেফতার হলেন, পুলিশ কর্মকর্তা জেলে গেলেন, শিক্ষকরা চাকরি হারালেন। কিন্তু এই তালিকায় অনেক মানুষ ছিলেন যারা অভ্যুত্থানের সাথে বিন্দুমাত্র যুক্ত ছিলেন না, শুধু এরদোয়ানের সমালোচক ছিলেন বলে। জরুরি অবস্থায় ছাতার নিচে কোনো আদালতকে জবাব না দিয়ে 2 বছর ধরে এই শুদ্ধি অভিযান চলল। বছরের পর বছর ধরে এরদোয়ান যাদের সরাতে চাইছিলেন, এক রাতের ঘটনা সেই সুযোগ দিয়ে দিল। এর চাইতে বড় উপহার আর কি হতে পারে? 2017 সাল অভ্যুত্থানের ধকল কাটাতে না কাটাতেই এরদোয়ান আরেকটা গণভোটের ঘোষণা দিলেন। তুরস্কের সংবিধান পরিবর্তন করে সংসদীয় ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি ব্যবস্থায় যাওয়া হবে। কিন্তু এই রাষ্ট্রপতি ব্যবস্থা মানে সাধারণ গণতান্ত্রিক রাষ্ট্রপতি শাসন নয়। এই ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদ বাতিল হবে, সংসদের মন্ত্রিসভার উপর নিয়ন্ত্রণ কমবে এবং রাষ্ট্রপতি একাই বিচারক নিয়োগ করবেন, জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন, এমনকি বাজেটও নির্ধারণ করবেন। সহজ কথায় এরদোয়ানের হাতে প্রায় সব ক্ষমতা। গণভোট পাশ হলো মাত্র 51.4% ভোটে, মানে প্রায় অর্ধেক তুরস্ক না বলেছে। বিরোধী দলগুলো ভোটে
কারচুপির অভিযোগ এনেছে, কিন্তু 51%ই গণতান্ত্রিক বৈধতার জন্য যথেষ্ট। এবং তারপর যে প্রাসাদটার কথা না বললে অসম্পূর্ণ থাকবে। এরদোয়ানের জন্য নতুন রাষ্ট্রপতির প্রাসাদ বানানো হলো আঙ্কারায়, নাম দেওয়া হলো আকসারাই শ্বেত প্রাসাদ। 1150টি কক্ষের বিশাল প্রাসাদ। তুলনার জন্য জানিয়ে রাখি, আমেরিকার সুবিশাল হোয়াইট হাউসে মাত্র 132টি কক্ষ। বিরোধীরা যখন এই বিলাসিতার সমালোচনা করলেন, এরদোয়ান জবাব দিলেন, তুরস্ক এখন আর কোনো ছোট রাষ্ট্র নয়, এটি এক উদীয়মান বিশ্বশক্তি। এই প্রাসাদ তুরস্কের মর্যাদার প্রতীক। এই প্রাসাদটা আসলে শুধু একটা ভবন নয়, এটা একটা ঘোষণা। কামাল আতাতুর্ক যে রিপাবলিকান সাদামাটা শাসকের আদর্শ তৈরি করেছিলেন, সেই আদর্শ থেকে তুরস্ক কতটা সরে এসেছে এটা তার একটা প্রতীক। এরদোয়ানের শাসন ব্যবস্থায় বিরোধী দল থাকা বৈধ, কিন্তু তাদের জেতাটা প্রায় অপরাধ হিসেবে গণ্য হয়। 2019 সালে ইস্তানবুলের মেয়র নির্বাচনে বিরোধী দলের প্রার্থী এক্রেম ইমামোলো জিতলেন এবং এরদোয়ানের দল হারল। হারার পর এরদোয়ানের নিয়ন্ত্রণে থাকা নির্বাচন কমিশন বলল অনিয়ম হয়েছে, আবার ভোট হলো, ইমামোলো আবার জিতলেন, এবার আরো বেশি ব্যবধানে। কিন্তু এই পরাজয় মেনে নেওয়ার পর এরদোয়ান থামলেন না, কারণ এটা থামার বিষয় না, এটা একটা সংকেত যে তার ব্যবস্থায় একটি বিকল্প তৈরি হচ্ছে এবং সেই বিকল্পটাকে থামাতে হবে। ইমামোলোকে একটা মামলায় ফাঁসানো হলো, একজন কর্মকর্তাকে বোকা বলার অপরাধে রাষ্ট্রীয় কর্মকর্তাদের অপমান করার মামলা। 2023 সালে ইমামোলো দোষী সাব্যস্ত হলেন, সাথে 2 বছরের বেশি কারাদণ্ড এবং রাজনীতি থেকে নিষিদ্ধ। মামলা চলার সময় ইমামোলো 2023 সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন এবং তখনই তাকে কারাগারে পাঠানো হয়। এই ঘটনাটা তুরস্কের গণতান্ত্রিক সংকটের সবচেয়ে স্পষ্ট প্রতীক হয়ে রইল। একজন নির্বাচিত মেয়র যিনি 2 বার জিতেছেন কারাগারে গেলেন ঠিক তখন যখন তিনি পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবলেন। একই সাথে হাজার হাজার কুর্দি রাজনীতিবিদ কারাগারে, তাদের দলের নির্বাচিত মেয়রদের জায়গায় সরকার নিযুক্ত প্রশাসক বসানো হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের নাম করে নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়েছে। এটা কি গণতন্ত্র? কাগজে কলমে হ্যাঁ, কারণ সময় মতো ভোট হয়, কিন্তু আসলে না, কারণ বিরোধী কেউ জিতলে তাকে জেলে পাঠানো যায়। কর্তৃত্ববাদী শাসকরা একটা অলিখিত চুক্তিতে ক্ষমতা রাখেন। আমি তোমাকে অর্থনৈতিক সুযোগ দেব, তুমি রাজনৈতিক প্রশ্ন করবে না। যতদিন পেট ভরা থাকে মানুষ রাস্তায় নামে না। এরদোয়ান প্রথম দশক এই চুক্তি ধরে রেখেছিল, কিন্তু পরের দশকে চুক্তি ভাঙতে শুরু করলো, কারণ এরদোয়ান অর্থনীতিতে এমন একটি সিদ্ধান্ত নিলেন যেটা পৃথিবীর প্রতিটি অর্থনীতিবিদ ভুল বলেছেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে সুদের হার বাড়লে মূল্যস্ফীতি বাড়ে, কমলে কমে, যা প্রচলিত অর্থনীতির সম্পূর্ণ বিপরীত। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর একমত না হলে বরখাস্ত করা হলো, নতুন গভর্নর নিয়োগ হলো, তিনিও একমত না হলে বরখাস্ত। কয়েক বছরে একাধিক গভর্নর বদলে গেল এবং প্রতিবারই কারণ ছিল একটাই, তিনি এরদোয়ানের তত্ত্বে বিশ্বাস রাখেননি। 2013 সালে $1 2 লিরা পাওয়া যেত, 2023 সালে 25 লিরার বেশি লাগত এবং মূল্যস্ফীতি একসময় 85% পর্যন্ত পৌঁছেছিল। সাধারণ তুর্কি পরিবারের সঞ্চয় গলে গেল, মধ্যবিত্ত মানুষ দারিদ্র্যের কাছাকাছি চলে এলেন। শেষ পর্যন্ত 2023 সালে এরদোয়ান নিজেই নীতি বদলালেন, সুদের হার বাড়ালেন, অর্থনীতিবিদরা যা বলছিলেন। কিন্তু লাখো পরিবারের যে কয়েক বছর নষ্ট হলো, যে সঞ্চয় গেল, যে স্বপ্ন ভাঙলো, সেটা ফেরানো যায় না। যে কোনো সাধারণ গণতন্ত্রে এত বড় অর্থনৈতিক বিপর্যয়ের পর সরকারের পতন নিশ্চিত ছিল, কিন্তু এরদোয়ান 2023 সালেও জিতে গেলেন। কিভাবে? কারণ তিনি তুরস্কের সমাজকে দুটি ভাগে ভাগ করেছেন। এক ভাগ যারা তাকে ইসলামের রক্ষক মনে করে, আর অন্য ভাগ যারা তাকে একনায়ক মনে করে। তিনি ধর্ম ও জাতীয়তাবাদকে এমনভাবে ব্যবহার করেছেন যে ক্ষুধার্ত মানুষও তার কথা শুনে ভাবছে দেশ বাঁচাতে হলে এরদোয়ানের বিকল্প নেই। এটি হলো পপুলিজম বা জনমোহিনী রাজনীতির চরম শিখর। এরদোয়ানের পুরো যাত্রাটা দেখলে একটা প্যাটার্ন বেরিয়ে আসে, যেটা শুধু তুরস্কের নয়, আমাদের সবার জন্য প্রাসঙ্গিক। প্রথমে বৈধতা অর্জন করতে হয়, নির্বাচনে জিতে, অর্থনীতি ঠিক করে, মানুষের সত্যিকারের সমস্যা সমাধান করে। এই ধাপটা ছাড়া বাকিগুলো কাজ করে না, কারণ মানুষের বিশ্বাস ছাড়া ক্ষমতা ধরে রাখা যায় না। বিশ্বাস অর্জনের পর আসে প্রতিষ্ঠান দুর্বল করার কাজ, বিচার বিভাগ, মিডিয়া, নির্বাচন কমিশন। এটা করতে হয় ধীরে ধীরে, কারণ দ্রুত করলে মানুষ বুঝতে পারে। এরদোয়ান এই কাজ করতে প্রায় 1 দশক নিয়েছেন। তৃতীয় ধাপে আসে যে কোনো সংকটকে ক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে ব্যবহার। 2016 সালের অভ্যুত্থান এরদোয়ানের জন্য এতটাই সুযোগ এনে দিয়েছিল যে তিনি নিজে বলেছিলেন এটা আল্লাহর উপহার। এবং শেষে বিরোধীদের আইনি প্রক্রিয়ায় ফাঁসি দাও, জাতিকে বিভক্ত করো আমি আর তুমিতে, এবং নিজেকে অপরিহার্য হিসেবে উপস্থাপন করো। এই পদ্ধতি এখন পৃথিবীর অনেক জায়গায় অনুসরণ হচ্ছে, কেউ সচেতনভাবে, কেউ হয়তো অবচেতনে। হাঙ্গেরিতে আরবান ইম্যানুয়াল প্রায় হুবহু অনুসরণ করে তুরস্কের মতো হাইব্রিড শাসন ব্যবস্থা তৈরি করেছেন। অন্য দেশগুলোতে লক্ষণ দেখা যাচ্ছে কিনা সেটা প্রতিটি নাগরিককে নিজের চোখে দেখে বিচার করতে হবে। গণতন্ত্র শুধু ভোট বাক্সে বাঁচে না, বাঁচে স্বাধীন বিচার বিভাগে, মুক্ত মিডিয়ায়, সক্রিয় নাগরিকতায়, এবং এই তিনটার যে কোনো একটা দুর্বল হলে বাকিগুলো ধীরে ধীরে ভাঙতে শুরু করে। এরদোয়ান সেটাই প্রমাণ করছেন এবং দুর্ভাগ্যজনকভাবে তিনি একা নন যিনি এই বার্তা শিখেছেন।